রান্না করতে গিয়ে যে এইরকম একটা বাজে ঘটনা ঘটে যাবে সেটা তো আমি মোটেও ভাবিনি। দেখো প্রত্যেক শনিবার রাতেই বলতে গেলে কিন্তু আমাদের হোস্টেলে চিকেন হয়, আর শনিবার হওয়ার একমাত্র কারণ হলো রবিবার সবার যেহেতু ছুটি থাকে তাই সবাই মিলে বসে কিন্তু অনেকটা রাত পর্যন্ত খাওয়াও যায়। এবার আজকে যে জিনিসটা ঘটেছিল সেটা তোমাদেরকে বলি। আমাদের হোস্টেলে কৃষ্ণ বলে যে বন্ধুটা আছে ওকে বলেছিলাম তুই অফিস থেকে ফেরার সময় কিন্তু মাংস নিয়ে আসবি। এবার আমাদের বন্ধুদের মধ্যে বেশিরভাগ যারা আছে না তারা কিন্তু মেটে আর স্টমাকটাই বেশি পছন্দ করি, তাই ওকে আমরা সবাই আগে থেকেই বলে রেখেছিলাম যে কিছুটা মাংস নিলেও কিন্তু মেটে স্টমাক নিতে ভুলবি না। সেই কথা মতোই ও মাংস এনে একবারে ধুয়ে পরিষ্কার করে এক এক করে মশলাও দেখো তৈরি করে নিয়েছে। আর যেহেতু আমাদের রান্না অনেকটাই দেরিতে বসছে তাই ভাবলাম আর মশলা তেমন কষাকষির ব্যাপারটা রাখবো না, তাই দেখো হান্ডি চিকেনের মতো আগে থেকেই আমরা সব মশলাগুলো মাংসের মধ্যে দিয়ে দিয়েছি। এরপর হালকা একটু সরষের তেল দিয়ে কিন্তু বেশ মাংসটাকে ভালোভাবে ম্যারিনেট করে নিয়েছিলাম। মাংসটা ম্যারিনেট করতে করতে তোমাদের একটা ঘটনা বলি। আজ থেকে 6 বছর আগে যখন আমরা বোর্ডিং এ পড়তাম তখন আমাদের একটা বন্ধু ছিল সিদ্ধার্থ বলে। এবার ও কি করতো জানো তো, এইভাবে মাংস যখন ম্যারিনেট করা হতো না ও এসে 1 পিস 2 পিস কিন্তু কাঁচা মাংসই মেরে দিত। এবার যেহেতু ও ব্রাহ্মণ ছিল তাই ওকে আমরা সবাই ব্রহ্মদৈত্যী বলে ডাকতাম। হ্যাঁ চলো সেই সব কথা থাক, এখন আমরা মাংসটা রান্না করি। মাংসটা ম্যারিনেট করা হয়ে যেতেই দেখতে পেলাম আলুগুলো মোটামুটি ভাজা হয়ে গেছে। এবার মাংস রান্নার ক্ষেত্রে আমি একটা জিনিস দেখেছি, আলুগুলোকে যদি একটু লো ফ্লেমে ভালো করে ভাজা যায় না তাহলে মাংস ছেড়ে মনে হয় যেন ওই আলুগুলোকেই খাই। এবার দেখো আলুগুলো মোটামুটি কড়া করে ভাজা হয়ে যেতেই কিন্তু আমরা একটা বাটির মধ্যে আলুগুলোকে তুলে নিলাম। তারপর আলুর সাথে যে তেলটা বেঁচে গিয়েছিল সেটার মধ্যে আরেকটু তেল অ্যাড করে নিয়ে ফোড়ন দেওয়ার জন্য একটা তেজপাতা, একটা শুকনো লঙ্কা আর খানিকটা গোটা গরম মশলা দিয়ে দিলাম তেলের মধ্যে। এবার যতক্ষণ গোটা গরম মশলাগুলো একটু ভাজা ভাজা হয়ে যাচ্ছে ততক্ষণ কিন্তু একটু নেড়ে নেবো। এরপর মোটামুটি গোটা গরম মশলাগুলো থেকে হালকা একটু গন্ধ বেরিয়ে গেলেই ওপর থেকে যে মাংসটা ম্যারিনেট করা ছিল সেটা আস্তে আস্তে উপরে দিয়ে দিলাম। দেখো আমরা কিন্তু প্রফেশনাল কোনো রাঁধুনি নয়, তাই রান্নার মাঝখানে একটু আদ্র ভুল হলে তোমরা একটু মানিয়ে নিও, ঠিক আছে? এখন আমাদেরকে মাংসটা ততক্ষণ পর্যন্ত কষাতে হবে যতক্ষণ কিন্তু তেল ছাড়ছে। যেহেতু মাংসটা সবে উনুনের ওপর পড়লো তাই কিন্তু গ্যাসের ফ্লেমটাও আমরা একটু হাই রেখেছিলাম। এরপরেই কিন্তু ঘটেছিল আসল ঘটনা। মাংসটা সিদ্ধ হওয়ার জন্য কড়াইয়ের ঢাকনা চাপা দিয়ে যখন আমরা সবাই মিলে একটু গল্প করছিলাম তখনই কিন্তু না বুঝতে পারার কারণে আমাদের মাংসের তলাটা একবারেই ধরে যায়। এবার দেখো পোড়া পোড়া গন্ধটা নাকে আসতেই কিন্তু আমি সঙ্গে সঙ্গেই চলে গিয়েছিলাম, তাই কিন্তু ওর মাংসটা অতটা পরিমাণেও পড়েনি। কিন্তু এখন দেখতে পাচ্ছি মাংসটা কিন্তু ধীরে ধীরে কালো হয়ে আসছে যতই কষছি। আমাদের মধ্যে তো আবার কোনো বন্ধু বলছে গোলবাড়ির কষা মাংস নাকি এরকম পুড়িয়েই তৈরি করা হয়। দাঁড়াও এবার তোমরা যারা আমার আগের ভিডিওতে কমেন্ট করেছিলে তোমাদের নামগুলো আমি বলে দিই। রাজশ্রী রয় কমেন্ট করেছিল বর্ধমান থেকে, কোচবিহার থেকে কমেন্ট করেছিল বিশাল পাল, হাবড়া থেকে কমেন্ট করেছিল রবি মন্ডল, দক্ষিণেশ্বর থেকে কমেন্ট করেছে সিদ্ধার্থ ব্যানার্জি এবং হুগলি থেকে কমেন্ট করেছে মৌসুমী সাঁতরা। তো তোমরাও তোমাদের কমেন্টে মতামত জানাতে কিন্তু ভুলো না, যাতে পরের ভিডিওতে তোমাদের নামটাও নিতে পারি। আর হ্যাঁ আমাদের এই রান্নাটাকে তোমরা 10-এর মধ্যে কত দেবে তোমরা কিন্তু কমেন্ট করে দিও। আর তোমরাও কিন্তু আমাকে কমেন্টে রেসিপি শেয়ার করতে পারো যাতে আমরা সবাই মিলে এটা রান্না করতে পারি। দেখা হচ্ছে পরের একটা ভিডিওতে। টাটা বাই বাই। আজকে কিন্তু আমাদের ডিনারে রয়েছে এলাহি খাবার দাবার। কি হয়েছে আজকে?